আজকে আমরা আলোচনা করছি আমাদের ওয়াকফ বিল নিয়ে, যেটা কিছুদিন আগেই পার্লামেন্টে পাস হলো, লোকসভায় পাস হলো, তারপরে রাজ্যসভায় পাস হলো, পরের দিনই রাষ্ট্রপতি সেটায় কনসেন্ট দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং নোটিফিকেশনও বেরিয়ে গেছে। এখন এই যে ওয়াকফ বিল নিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিরোধিতা হচ্ছে, হচ্ছে অনেক সাধারণ লোকের এটা ধারণা নেই যে ওয়াকফ বিলটা অ্যাকচুয়ালি কী, এটা কেন এই বিল নিয়ে এরকম কথা হচ্ছে, এটা হচ্ছে। আমরা অনেকেই জানি না, অনেক শিক্ষিত লোকও ওয়াকফ বিলের কি ভিতরে কি আছে, বাইরে কি আছে, সেটা কোনো আইডিয়াই নেই। তো সেটা নিয়ে একটু পর্যালোচনা করতে চাই, বা এখনই কেন ওয়াকফ বিলটা পার্লামেন্টে নিয়ে আসতে হলো, এত বছর কেন আনা হলো না, হঠাৎ করে কেন ওয়াকফ বিল আসলো, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে, এই ওয়াকফ বিল যেটা বলা হয়, ওয়াকফের অর্থটা হচ্ছে দান। কোনো যদি দান করা হয়, কাউকে যদি দান করা হয়, সেটাকেই আমরা প্র্যাকটিক্যালি বলি ওয়াকফ করে বলা হয়। এবং আজ থেকে প্রায় 1911 সনে এই ওয়াকফ কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক বছর আগের থেকেই ওয়াকফ বলে থাকে। তো ওয়াকফ হলো গিয়ে একটা প্রপার্টি। কেউ যদি কিছু দান করে, মনে করুন কিছু দান করা হলো, আমি জমি দান করলাম। আমি জমি কিসের জন্য দান করলাম? আমি দান করলাম জমি, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমি করব, স্কুল করব, হ্যাঁ, কোনো মাদ্রাসা স্কুল তৈরি করব, কোনো কবরস্থান আমি বানাবো, আমি হয়তো মসজিদ বানাবো, বা অরফ্যানদের জন্য কিছু করব। সেই জন্য অনেকে দান করে। এমন নয় যে শুধু মুসলিমরাই দান করে, এরকম অনেক জায়গায় আছে হিন্দুরাও দান করেছে। এবং সেটা নিয়েই কিন্তু এই ওয়াকফের প্রশ্নটা আসছে। এবং ভারতবর্ষে যখন ব্রিটিশরা ছিলেন, এই 1911 ব্রিটিশ সরকার, তদানীন্তন ব্রিটিশ সরকার, তারা এই ওয়াকফ বিলের এই ব্যাপারটা নিয়ে আসে প্রথম, এবং এটাকে লেজিসলেশন করা হয় সেই সময় ব্রিটিশদের আমলে 10 বছর পরে, অর্থাৎ 1921 সনে তারা এটাকে মুসলমান ওয়াকফ বিল বলে ওইটা করে নেওয়া হলো। এবং স্বাধীনতার পরে জওহরলাল নেহরু, আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, 1954-এ প্রথম ওয়াকফ বিল ভারতবর্ষে লিগ্যালাইজড করা হলো। তারপরে টাইম টু টাইম এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে। প্রথম এটার পরে 1994-এ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কিছু কিছু জিনিস ইমপ্রুভ করার জন্য কিছু কিছু ইনসার্টেশন হয়েছে। এবং লাস্ট যেটা হয়েছে সেটা হয়েছিল আপনার 2014 সালে, 2013, যখন আপনার ইউপিএ গভর্নমেন্ট ছিল এবং মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সেটাই লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়, বিল হয় নতুন করে আবার অ্যামেন্ডমেন্ট সহ। সেটা হচ্ছে গিয়ে 2013 সনে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, এখন যেখানে পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা, রাত 2-3 বেজে গেছে, আলোচনা হয়েছে, বিল পাস হয়েছে, ভোটাভুটি হয়েছে, এবং আলটিমেটলি কিছু ভোটের জোরে এটা মেজরিটিতে বিলটা পাস হয়ে গেছে। কিন্তু তখন যখন হয়েছিল, ওই সময় কিন্তু আদবানি ছিলেন, অরুণ জেটলি ছিলেন, এদের মতো বিজেপির এরকম লিডাররা ছিলেন, সুষমা স্বরাজ ছিলেন, আরও অনেকেই ছিলেন। সেই সময় কিন্তু এই বিলটার অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং বিলটা পাস হয়েছিল কনসেনসাস হয়ে। এই বিলটা কিন্তু তখন পার্লামেন্টে পাস হয়েছে এবং কোনো ভোটাভুটিই হয়নি, আনঅ্যানিমাসলি বিলটা পাস হয়ে যায়। আজকে সেই জায়গার থেকে আজকে দেখুন প্রায় 12 বছর পরে, যদিও বিলটা 24-এ এটা দেওয়া হয়েছে, পাসটা হয়েছে 25-এ, তো আজকে প্রায় 11-12 বছর পরে এই বিলটা পাস হলো। এখন এই যে বিল যে করা হলো, এটা যদি আপনি ভালো করে বিলটাকে পর্যালোচনা করেন এবং পার্লামেন্টে যে বিভিন্ন ডিবেট হয়েছে, সেই ডিবেটগুলি যদি নিয়ে আপনারা, ভিডিও তো আছে, ভিডিও দেখে আপনারা জানতে পারবেন, যে অনেক কিছু জানতে পারবেন যে কেন এটা করা হচ্ছে এবং কেন করা উচিত নয় সেগুলি নিয়ে। কারণ প্রথম কথা হচ্ছে, এটা যেটা করা হয়েছে, সংবিধানে কিছু ধারা আছে, সেগুলি লঙ্ঘন করা হয়েছে। এবং এটা অলরেডি পার্লামেন্টে শেষ হওয়ার পরে সব দল থেকে, মোটামুটি সব দল থেকে সুপ্রিম কোর্টে কিন্তু সেটার অ্যাগেনস্টে
কোর্টে রিট ফাইল করা হয়েছে। এবং আপনারা জানেন যে সব দল থেকেই করা হয়েছে, তৃণমূল দল থেকেও বা মহুয়া যিনি আমাদের এমপি আছেন উনি এটাকে অলরেডি ফাইল করা হয়েছে। এবং দেখুন পার্লামেন্টের বিল যেটা পাস করে সেটা অনেক সময় চ্যালেঞ্জ হয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা বিচারপতিরা কবে শুনবে এবং সেই শুনানি কবে শেষ হবে এবং কবে রায় হবে এটা কেউ বলতে পারে না। এই নিয়েও আপনারা জানেন এটা নিয়েও একটা বৃহৎ আন্দোলন হয়েছিল, বিল পাস হয়েছিল, তারপরে সুপ্রিম কোর্টে কেস ফাইল হয়েছে। এখন এটার জাজমেন্ট কবে বের হবে, কি হবে, এটা কিন্তু কেউ জানে না। এরকম কনস্টিটিউশনের অনেকগুলি বিল কিন্তু চ্যালেঞ্জ হয়েছে এবং অনেক দিন ধরে, যেমন কাশ্মীরে যেটা হয়েছিল, কাশ্মীরের যেটা করা হয়েছিল, ভাগ করে দেওয়া হলো, জম্মু এরকম করে ভাগ করে দেওয়া হলো, তিব্বতটাকে আলাদা করে আবার রাখা হলো ওই দিকটা। তো ওইটারও কিন্তু পার্লামেন্টের হওয়ার পরেই কোর্টে গেছিলো, কিন্তু কোর্ট কিন্তু সেটা মানে শুনানি করে করে অনেক পরে গিয়ে তারা রায় দেয় এবং এটা কোনো এফেক্ট হয় এগুলিতে। মানে আমাদের মানে সংবিধানে যদি আমি কোনো ধারা চ্যালেঞ্জ করি সেইটা ঠিক না কি, এটা ভারতবর্ষে সেই জাজমেন্ট আসতে অনেক দিন সময় লাগে। এবং লাস্ট যেটা আপনারা জানেন বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল সেই সময় যখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটাও অনেক বছর ধরে কোর্টের লড়াই হতে হতে লাস্টে গিয়ে একটা জাজমেন্ট দেওয়া হলো। জাজমেন্ট কিভাবে দিয়েছিল, বিবেকের তাড়নায় এই করে বলে জাজমেন্ট দেওয়া হয়েছিল। এবং সিমিলারলি এই যে ওয়াকফ বিলের যেটা হয়েছে, ওয়াকফ বিল দেখুন, ওয়াকফ প্রপার্টি যেটা আছে, প্রচুর প্রপার্টি আছে সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকটা রাজ্যে আছে। সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি আছে আমাদের উত্তরপ্রদেশে, তারপরেই পশ্চিমবঙ্গ, তারপরেই আপনার কর্ণাটকে আছে, তারপরে মহারাষ্ট্রে আছে। এরকম করে প্রত্যেকটা স্টেটে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সেই যে প্রপার্টিগুলির আজকে কয়েক লক্ষ একর জমি এই ওয়াকফ মানে প্রপার্টিগুলি আছে। এবং প্রপার্টিটা সেইভাবে যারা রাখছেন সেটা কি হয়, যারা ডোনেট করছে তারা আমাদের এই যারা ডোনেট করে তারা আল্লাহর নামে এটাকে ডোনেট করা হয়। এবং এটার কিন্তু কোনো মালিকানা মানে এরকম হস্তান্তর হতে পারে না, যে জমিটা দেওয়া হলো সেই জমিটা আবার অন্য কেউ অন্যের কাছে চলে যেতে পারে, সেরকম কিন্তু করা যায় না। এটা একটা চ্যারিটেবল কাজ করা হয়। এবং সেটা করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে যেটা তৈরি হতো, ওয়াকফ বোর্ড যেটা তৈরি হতো, এখানেই কিন্তু সব রহস্যটা লুকিয়ে আছে। এই যে ওয়াকফ বোর্ডের যে এখন ফরমেশনটা হবে, সেন্ট্রাল ওয়াকফ বোর্ড যেটা তৈরি হবে, আগে কি ছিল আর এখন কি ছিল, মানে আকাশ পাতাল তফাৎ করে দেওয়া হয়েছে। আপনারা যদি ভালো করে ওইটাকে ঘেঁটে আপনারা দেখবেন, সেখানে এমনভাবে করা হয়েছে মোটামুটি কোনো ডিসিশন নিতে গেলে ওইটা ওই মেজরিটিভাবেই পাস হয়ে যাবে, ওইভাবেই তৈরি করা হয়েছে এটাকে। আপনারা যদি খুব ভালোভাবে ব্যাপারটাকে দেখে নিন যে অনেক কিছু কন্ট্রোল মানে এটা গভর্নমেন্টের হাতে চলে যাবে। এখন কথা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, তাদের মন্দির আছে, হ্যাঁ, সেটা মন্দিরগুলি ট্রাস্টের মধ্যে ট্রাস্ট দিয়ে চলে, এটা ইংলিশ ল থেকে ট্রাস্টটা আসে এবং সেইভাবেই এটা করা হয়। শিখদের আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে, কিন্তু এই ক্ষেত্রেই কিন্তু এটা করে রাখা হয়েছে। এবং এইখানে করতে গিয়ে তারা বিভিন্ন যে ধারাগুলি রেখেছে, যেমন ধরুন এখন থেকে আগে যেরকম এমপি থাকবে, এমএলএ থাকবে, কোথাও যদি এমসিএ থাকে এমসিএ থাকবে, তারপরে অ্যাডভোকেট থেকে রিপ্রেজেন্টেশন থাকবে, এইভাবে এটা করা হয়েছে। কিন্তু এখন যেটা রাখা হয়েছে যে বডিগুলি যেটা হবে, এক্স অফিসের চেয়ারম্যান হবে ইউনিয়ন মিনিস্টার, কথা বুঝতে পেরেছেন। তারপরে ওই নমিনি এমপি হবে এবং সেখানে হিন্দুরাও থাকতে পারবে। তারপরে রিজার্ভেশন থাকবে, শিয়া সুন্নির লোক থাকবে, তারপরে ব্যাকওয়ার্ড ক্লাসের মুসলিম সমাজের ব্যাকওয়ার্ড ক্লাসের লোক থাকবে। এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার হচ্ছে যে মহিলা থাকবে। ওরা বলছে বাইরের থেকে, এরা বলছে যে মহিলাদেরকে আমরা করার জন্য এগুলি এনেছি। মহিলারা কিন্তু আগেও ছিল, অনেক জায়গাতে মহিলারা ওয়াকফ বোর্ডের মেম্বার এবং ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবেও
ওরা কাজ করেছে, যেটা মেইন যে থাকে ওয়াকফের, সেখানে কাজ করেছে। কিন্তু এগুলি কোনো কারণ নয়। কারণ হচ্ছে একটা, যে এইগুলি করে একটা আনরেস্ট তৈরি হয়ে যাবে, সমাজে একটা আনরেস্ট তৈরি হয়ে যাবে। যে এই যে কমিটিগুলি করা হয়েছে, যদি ডিসিশনগুলি যেইভাবে নেওয়া হবে, আগে যেরকম খুব অন্য কঠিন পরিস্থিতিতে দরকার হলে হাইকোর্টে যেতে পারে, যদি কোনো সম্পত্তির ওয়াকফ প্রপার্টি নিয়ে যদি কোনো ডিসপিউট হয় সেটার জন্য। কিন্তু এখন কথা হচ্ছে, এখন সব ব্যাপারেই এটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। সেন্ট্রাল অডিট ক্যাগ যেটা বলি, সেগুলি দিয়ে অডিট হবে, সেগুলি দিয়ে সব কিছু করা হবে, অ্যাকশন নেওয়া যাবে, নানা রকম। মানে এটাকে এনে যদি আপনারা ঠান্ডাভাবে বিশ্লেষণ করেন, যেটা মোটামুটি একটা মানে আগামী দিনে এই ওয়াকফের এটার জন্য যে ভারতবর্ষের পরিস্থিতি কীরকম হবে এখন কিন্তু কেউ বলতে পারছে না। কারণ এটা কিন্তু খুব একটা ভালো দিক নয়। জানি না সুপ্রিম কোর্ট থেকে আলটিমেটলি কী জাজমেন্ট আসবে, এটাকে আদৌ অবৈধ করবে কি না, আগের মতোই একটা কিছু গোলগাপ্পা হয়ে যেতে পারে, সেটা তো আমরা কেউ বলতে পারি না। সুতরাং আমাদের খুব ভালোভাবে এটাকে দেখতে হবে এবং সমাজে যেন সব স্তরের মানুষের মধ্যে একটা শান্তির বাতাবরণ থাকে, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে।